নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাদিয়া হক। পুরো 1.5 ঘন্টা জুড়ে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমি তো আছি, সাথে আছেন দুজন চমৎকার বন্ধু। তবে তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে আজকের টপিকটা আপনাদের জানিয়ে দিই, কারণ টপিক যত তাড়াতাড়ি জানাবো আপনারা তাড়াতাড়ি জয়েন করবেন এবং আমাদের সাথে তাড়াতাড়ি আড্ডায় যুক্ত হতে পারবেন। আমাদের আজকের টপিক হলো দায়িত্ব ভাগ করে নিন। আমরা সবাই দেখা যায় ফ্যামিলিতে অ্যাকচুয়ালি সবাই অনেক কিছুই করি, কিন্তু যখন কোনো কাজ হয়, যখন কোনো প্রোগ্রাম হয়, তখন চাই যেন সব কিছু আলাদা আলাদা করে এক একজন ভাগ করে নিই, এক একজনের দায়িত্ব থাকে এক এক রকমভাবে। সো আজকে এই টপিক নিয়ে জম্পেশ আড্ডা হবে। তাড়াতাড়ি জয়েন করে ফেলতে হবে জুমে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আমাদের সাথে কোন দুজন চমৎকার বন্ধু আছে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন আশা পাল, ডেপুটি জেনারেল ম্যানেজার MGH গ্রুপ, এবং পাশেই আছেন দিলরুবা আলম নিপা, উদ্যোক্তা অ্যাম্বলিশ ও বিশুদ্ধতায় তৃপ্তি। কেমন আছেন আপনারা? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। আমার খুব ভালো লাগছে আপনাদের দুজনকে পেয়ে। আজকে আড্ডা কিন্তু আমরা অলরেডি শুরু হওয়ার আগে আড্ডা দিয়েছি, তাই না? আরো অনেক কিছু বলার আছে। তার আগে আমি একটু আপু আপনার কাছে চলে যাই। আপনার এই যে উদ্যোগের দুটো নাম আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু। মানে প্রথমেই একটু জানতে চাই, এই নামগুলো নামের আইডিয়া কার কাছ থেকে এসেছে? আইডিয়াটা অ্যাকচুয়ালি আমার নিজেরই, কারণ আমি অনেক রিসার্চ করেছি ফ্যাশন নিয়ে। তো ফ্যাশন নিয়ে রিসার্চ করার পরে যখন নাকি 2019 সালে আমি দেশীয় পোশাক নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছি, তখন পেজ নিয়ে কিভাবে পেজ সেট আপ করবো, কীভাবে পেজের নাম দিব, তো নামের সিলেকশনটা করার জন্য ফ্যাশন অনেক ম্যাগাজিন পড়েছি। পড়ার পরে আমি অ্যাম্বলিশ নামটা সিলেক্ট করেছি। আর বিশুদ্ধতায় তৃপ্তি যে নামটা, সেটা একদমই যে আমাদের কোভিড-19 সময় দেখা গেছে যে 2020-তে আমি এই উদ্যোগটা শুরু করেছিলাম। তো এখন পর্যন্ত রানিং চলছে আলহামদুলিল্লাহ। তো ওই তখন থেকে বেবিদের জন্য যখন ঘরে বিভিন্ন ধরনের খাবার মেক করছি, তো তখন মনে হচ্ছিল আচ্ছা আমি আমার বাচ্চাদের জন্য করছি, এরকম তো সব মায়েদেরই মন চায় যে ঘরের তৈরি খাবারগুলো বেবিদের খাওয়াতে পারলে সুবিধা হয়, কারণ জব হোল্ডার মাম্মারা কিন্তু পারছে না এখন মানে সহজে খাবারটা রেডি করে দিতে। তো এই জন্যই দেখা গেছে আমাদের মতো এরকম অনেক উদ্যোক্তারা আছেন যারা ঘরে খাবার তৈরি করে সেগুলো সার্ভিস দিচ্ছেন। তো ওই হিসেবে চিন্তা করা যে আমি এমন খাবার যেন তৈরি করি, খাবারটা যেন বিশুদ্ধ হয় প্লাস খেয়ে যেন তৃপ্তিও পায়, এই জন্য বিশুদ্ধতায় তৃপ্তি নাম রেখেছি। বাহ, খুবই সুন্দর। কারণ বাচ্চাদের জন্য ফুড সাহস করেছেন আপনি এটা করতে। কারণ আমি নিজে হলেও যদি কিনতে যাই, আমি চিন্তা করবো অনলাইনে কিনবো, তাই না? মানে সাহস আছে বলতে হবে আপনার। আমি শিওর ওরা ভালো জিনিসই পাচ্ছে। জি জি আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছে। চমৎকার। বিজনেস আইডিয়া কখন এসেছে? মানে এটা তো বলেছেন বিশুদ্ধতা। অবশ্যই বিজনেস আইডিয়াটা এসেছে আমার তো 2014-এ মানে বিয়ে হয়েছে। তারপর আমি MBA কমপ্লিট করেছি। MBA কমপ্লিট করার শেষের দিকে হচ্ছে আমি ফার্স্ট কনসিভ করি। তো আমি একটা ডিটেল মাস্টার্স ইন্টারন্যাশনাল স্কুলে জব করতাম। তো ওখানে টিচার যখন ছিলাম, যখন এরকম একটা গুড নিউজ পাই, তখন মনে হলো রেস্টে থাকতে হবে। তো তখন জবটা লিভ করি। তো আমার পরপর 2টা বেবি হওয়ার পরে মাথায় এসেছে আমি এত পড়াশোনা করার পর এখন জবটা করতে পারছি না, আমার তো কিছু একটা করা লাগবে। তো আমার BBA লাইফে থাকা অবস্থায় একটা ইচ্ছা ছিল যে আমার একটা শপ থাকবে, এরকম বিজনেসের একটা তখন থেকে আকাঙ্ক্ষা ছিল। তো পরে যে দেখা গেছে বেবিদেরকে একটু বড় করার পর ওদের যখন মোটামুটি 1 বছর হলো, তখনই আমি বিজনেস আইডিয়াটা আমার মাথায় আসলো। বিজনেস নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করে পরিবারের সাপোর্টে আমি শুরু করে দিলাম। চমৎকার। এর পাশাপাশি কি কখনো মানে জব আর আলাদাভাবে করতে ইচ্ছে করেছিল? না, এখন আপাতত জব করার কোনো ইচ্ছা করে না, কারণ আমার উদ্যোগ আমি খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারছি। সব মিলে দেখা যাচ্ছে সবার সাপোর্টও খুব বেশ ভালো। তো পাওয়ার কথা। কারণ বাচ্চাদের স্কুলে এখন এই বছর দিয়েছি, তো সব মিলে আসলে টাইমটা ওইভাবে মিলে না। তো দেখা গেছে আমি যেহেতু একাকি হ্যান্ডেল করি, আমার হাজব্যান্ড যেহেতু জব করেন, তো তিনিও সারাদিন বাসায় থাকেন না। তো ওই হিসেবে আমি দুইজনকে নিয়ে স্কুলে যাওয়া আসা, এর মাঝে উদ্যোগ পরিচালনা করা, সব মিলে চলছে আলহামদুলিল্লাহ ভালো। আপুর কাছে আসি। যখন থেকে আপনি চাকরি লাইফ শুরু করেছেন আর কি, চাকরি জীবনটা শুরু করেছেন, তখন আপনার শুরুর আগে কি মনে হয়েছিল যে ক্যারিয়ারটা আসলে কোন দিক দিয়ে নেবেন?
থাকে না একটা প্ল্যান ওয়াইজ, আবার অনেকে আছে আমার মতো, অনেকে আছে, আমি অনেক বছর জব করেছি বিভিন্ন সেক্টরে, তো অনেকে আছে আচ্ছা ঠিক আছে ভালো অফার আছে, ভালো কিছু আছে, ভালো পজিশন ঢুকে যায়। হ্যাঁ, সো কোনটা মাথায় এসেছিল আপনার প্রথমে? আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি ফার্মাসিস্ট। তো আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ফার্মেসি থেকে অনার্স মাস্টার্স করেছি। তো 2010-এ যখন আমি পড়াশোনাটা শেষ করলাম, গ্র্যাজুয়েশন শেষ করলাম, তখন যেটা হলো যে আমাদের সাবজেক্টটাই অনেক বেশি স্পেসিফিক, যে এই জবে ঢুকবো। তো একটা কর্পোরেটের একটা চিন্তা তো মাথায় ছিল যে আমাদের সিনিয়ররা কোথায় জব করছে, তো কর্পোরেটে ঢুকবো। তো আই ওয়াজ লাকি যে প্রথমেই আমার একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব হয়। আমি সানফি বাংলাদেশ লিমিটেডে জব শুরু করি 2010-এর নভেম্বর থেকে। তো তখনই একটা কর্পোরেট কালচারের মধ্যে ঢুকে গেলাম। তো পরবর্তী সময়ে যে এই কর্পোরেট কালচারটাতে থাকা এবং এখান থেকে বিভিন্ন ধরনের মানুষের সাথে মেশা, নিজের ক্যারিয়ারটাকে আস্তে আস্তে একটা স্ট্যান্ডার্ডের সাথে গ্রো আপ করা, এই দেখতে দেখতে আসলে আর কোনো সরকারি চাকরি কিংবা অন্য কিছুর আর ট্রাই করা হয়নি। তো দীর্ঘদিন 7-8 বছর আমি সানফি বাংলাদেশ লিমিটেডে কন্টিনিউ করেছি। তারপর যেটা হলো যে 2018-তে আমি আবার মুভ করে এমজিএস গ্রুপে জয়েন করলাম এবং এখানে অলমোস্ট 6 ইয়ার্স কমপ্লিট করে ফেলেছি। তো এই হচ্ছে আমার চাকরি লাইফ চলছে, ইটস কন্টিনিউইং। আর এটার বাইরেও আমি মাস্টার্স তো সেই সময় করেছিলাম, শেষ করেছি। তারপরে আমি আবার একটা ছোট সুযোগ নিয়েছি যে ঢাকা ভার্সিটির আইবিএ থেকে একটা এমবিএ করে ফেললাম, 2021-এ কমপ্লিট করেছি। আর তারপর ওটা কমপ্লিট করার পরে আমার একটু গানে ছোটবেলা থেকে একটু আগ্রহ ছিল। তো ছোটবেলাতে যেই জিনিসটা আর কি ফ্লারিশ করা হয়ে ওঠেনি, অল্প কিছুদিন শিখে বাদ দিয়েছিলাম পড়াশোনার চাপে। তো সেটা এই বয়সে এসে আমার মনে হচ্ছে একটু এক্সপ্লোর করা দরকার। দেন আমি লাস্ট ইয়ারে মানে 2023-এ ছায়ানটে অ্যাডমিশন নেই, ওখানে আবার পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়। সো ছায়ানটে অ্যাডমিশন নেই এবং এখন আমার সেকেন্ড ইয়ার রানিং চলছে ওখানে। তো আমি গানটাও কন্টিনিউ করছি আর কি এটার সাথে। তাহলে আমরা আজকে গান শুনছি, এটা একদম ফর শিওর। একটা দুইটা না, কয়েকটা। কখনো কি এমন হয়েছে যে জব করতে করতে মানে থাকে না একটা সময় কর্পোরেট জবের তো টাইমিংটা অনেক টাইট, দেখা যায় সকালে একই নিয়মে চলছে, যাওয়ার টাইম ঠিক আছে, আসার টাইমে দেখা যায় অনেক সময় অনেক কাজ পড়ে গেছে। সো হয় না যে যেমন আমার হতো বিরক্ত হয়ে আরে ধুর আর জব করব না, ছেড়েই দিব, হ্যাঁ, এরকম অনেকবার চিন্তা মাথায় আসে। সো আপনার কি কখনো এমন হয়েছে কিনা? আমি এই ক্ষেত্রে বলবো যে আগে এরকম লাগতো, মাঝে মাঝে যে এরকম হয় না তা না, কিন্তু আমি 2020-এ আমার বেবি হয়। তো বেবি হওয়ার পরে আমি যেটা দেখলাম কোভিডের ওই সময়টাতে যখন আমাদের ওয়ার্ক ফ্রম হোম হলো, তারপর বাচ্চা একসাথে সামলানো, তখন না কেন যেন আমার না এই মেন্টালিটি একটু ডাইভার্ট হয়ে গেছে। আমার মনে হয় কি অফিসটাই আমার মনে হয় ব্রিদিং স্পেস। তো এটা আমার মনে হয় যে মানে এই যে আপু যিনি আছেন, হ্যাঁ, সংসারে বাচ্চা এই যে খাওয়ানো, সকালে উঠে কি খাবে, দুপুরে কি খাবে, রাতে কি খাবে, এটা তো স্কুলে সকল নারীদের একটা বড় টেনশন, সকালে উঠে যে আজকে কি রান্না হবে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে না যখন মানে ওয়ার্ক ফ্রম হোম যখন করছিলাম তখন দেখছিলাম মেয়েদের জন্য কিন্তু ওয়ার্ক ফ্রম হোম খুব চ্যালেঞ্জিং। আমি সব সময় এটা বলি, আমি করেছি। তো কেন এটা বলছি, কারণ হচ্ছে আমি অফিস করছি, অফিসের ফাঁকে আমাকে ঠিকই উঠে 12টা বাজে বাচ্চাকে গোসল করতে হচ্ছে। বাচ্চা হয়তো ওখানে যখন আমি থাকছি না তখন কিন্তু অন্য কারো কাছে খাচ্ছে, কিন্তু মা যখন বাসায় আছে মাই খাওয়াতে হবে। হ্যাঁ, তো আমাকে কিন্তু অফিসের কাজটাও করতে হচ্ছে, আমাকে কিন্তু ওই দিকটাও সামলাতে হচ্ছে। হাজবেন্ড বাসায় আসছে, ওয়াইফকেই খেতে দিতে হবে। হ্যাঁ, তো এই কিন্তু এক্সট্রা প্রেশারগুলো, তখন আমার মনে হয়েছে যে না, অফিসের কাজগুলো যদি অফিসেই করতে পারতাম, অফিসেই হতো, তাহলে কিন্তু এই প্রেশারটা ডাবল হয় না। এখন কিন্তু এই যে আমি একটা ব্যাপার ছিল না যে টাইমিংটা, হ্যাঁ, 6টায় হয়তো অফিস থেকে বের হতে পারছি বা 7টা একটা ওয়ার্ড এবার, এখানে হঠাৎ করে বলতো যে 10টায় মিটিং। হ্যাঁ, রাত 10টায় মিটিং। রাত 10টায় আমি কি করছি, আমি রান্না করছি, আর ওদিকে ভিডিও অফ করে রেখে হ্যাঁ ভাইয়া মিটিং চলছে। এটা তো আমার ম্যাক্সিমাম দিন হতো। ওই সময় আমার আইবিএর এমবিএও চলছিল। হ্যাঁ, তো এমবিএর কিছুদিন আমরা অনলাইনে ক্লাস পেয়েছি। তো অনলাইনে ক্লাসের সময় শুক্রবারটা এটা খুব টাফ হতো। শুক্রবার দুপুরে 3টায় ক্লাস হতো, ঠিক ওই সময়টা হচ্ছে বাসায় খাওয়া দাওয়ার টাইম, ফ্যামিলি সবাই একসাথে শুক্রবার দিন খাওয়া। তো দেখা যেত যে এই পানি দিচ্ছি, খাবার দিচ্ছি, এর
এর মধ্যে হয়তো ক্লাস চলছে ওইদিকেও পার্টিসিপেট করছি, সো ইট ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং টাইম অন দ্যাট টাইম। তো তারপরে মনে হয়েছে যে না, অফিস আসলে শুধু যে প্রেশারের জায়গা তা নয়, অফিস কিন্তু মানে অনেকের জন্য একটা ব্রিদিং স্পেস। একদম সত্যি কথা, একদম স্কেপ জোন আমি যেটা বলি আর কি। আবার দেখা যায় নিজের মতো করে কাজ করা যাচ্ছে ওখানে, একসাথে আসলে সম্ভব না। তাও টাইমের কোনো একদম মানে ঠিক ঠিকানা নাই যে কখন শেষ হচ্ছে কখন শুরু হচ্ছে। যেহেতু করোনার কথা বলছেন, ওই সময়টাতে বেশিরভাগ মানুষ তো ঘরেই ছিল, তাই না? আপনার হাজব্যান্ডও ঘরে, আপনিও ঘরে, ফ্যামিলির অন্যান্য মেম্বাররাও নিশ্চয় ঘরেই ছিলেন। দেখা যাচ্ছে ওই সময় হেল্পিং হ্যান্ড যারা বাইরে থেকে আসে তাদের আশাটাও মানা ছিল বেশিরভাগ এরিয়াতে। যেহেতু আজকে আমাদের সুন্দর টপিকটা দায়িত্ব ভাগ করে নিন, হ্যাঁ। সো এই যে ব্যাপারটা, যখন হেল্পিং হ্যান্ড আসছে না বাসায়, তারপরে আপনি অফিসও করছেন, বাচ্চাও সামলাচ্ছেন, আবার এদিকে রান্নাবান্নাও করছেন, তাই না? মানে সব কিছু কিন্তু সামলাতে হচ্ছে। ওই সময়টাতে কি কখনো এমন করেছেন মানে কাজ ভাগ করে দেওয়া, যে আপনি আপনার হাজবেন্ডকে বলছেন বা তুমি এগুলা করো আমি এগুলা করি, বা অন্য কোনো মেম্বার থাকলে তাকে বলছেন যে টেবিলে এখন একটু খাবারটা তুমি দিয়ে আসো, আমি তো রান্না করেছি দিয়ে আসো, এরকম কি কখনো করেছেন? নাকি নিজেই সব চেষ্টা করেছেন, না আমি সুপার ওমেন, আমি ওয়ান্ডার ওমেন, আমি সব করব একা? একটু শুনতে চাই। আমি আসলে এই ব্যাপারটাতে প্রথম থেকেই অপোজিট, যে আই এম নট আ সুপার উইমেন। হ্যাঁ, কারণ এই যারা এই ক্রেডিটটা নিতে চায় তাদেরকে আসলে প্রচুর পরিশ্রম করতে হয়। হ্যাঁ, তো আমি এটাতে বিশ্বাসী যে মানে আমি এটাতে বিশ্বাসী যে কাজ যদি ভাগাভাগি করে করা যায়, সেটাতে সময় যেমন সাশ্রয় হয়, কাজটাও ভালো হয়, এবং হচ্ছে মানে এফিশিয়েন্টলি ওই সময়টা ইউজ করা যায়। হ্যাঁ, যেমন আমাদের বাসাতে প্রথম থেকেই আমরা আমাদের ওই কাজগুলো ভাগ ভাগ করা, যে কে কোন কাজটা করবে, আমার হাজবেন্ডের কোন রেসপন্সিবিলিটি, আমার কোন রেসপন্সিবিলিটি, দুইজন মিলে কোন রেসপন্সিবিলিটি। কোভিডের সময় তো ছিলই, হয়তো দেখা যাচ্ছে যে বাচ্চা তখন ছোট, রাত জাগছে, হয়তো অর্ধেক রাত পর্যন্ত আমি ওকে দেখলাম, যেহেতু ওর বাবার তখন একদম কমপ্লিটলি অফিস বন্ধ ছিল, আমার হাজবেন্ড হচ্ছে গভর্নমেন্ট জব করছে, সো ওদের কমপ্লিটলি বন্ধ ছিল, আমাদের তো ওয়ার্ক ফ্রম হোম ছিল। তো দেখা যেত 3টা-4টা পর্যন্ত আমি দেখে ওর বাবাকে দিয়ে দিলাম, ওর বাবা বাকিটা সময় দেখলো, আমি একটু রেস্ট নিলাম, কারণ সকালে তো আমার অফিস। আবার ওর বাবা হয়তো ভোরের দিকে উঠে আমার মাকে হয়তো বাচ্চাকে দিল, আমার মা হয়তো বাকিটা সময় দেখলো, তো ওই দিয়ে শুরু আর কি। তো কোভিডের সময় যেহেতু আমি জব করছি অনেক আগে থেকে, আমার বিয়ে হয়েছে 2013 সালে, কিন্তু আমি জব তো শুরু করেছি 2010 সাল থেকে। তো আমার হাজবেন্ড তো প্রথম থেকেই দেখে আসছে যে ও ক্যারিয়ার ওরিয়েন্টেড, এবং হচ্ছে ও জবটাকে অনেক ভালোবাসে, প্রাধান্য দিয়ে করছে, এবং জবের পাশাপাশি পড়াশোনা করছে, সঙ্গীত চর্চা করছে। তো ও অনেক সাপোর্টিভ, আমার ফ্যামিলি মেম্বাররা সবাই, আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি যখন আসেন তখন সবাই অনেক বেশি সাপোর্টিভ। যেমন হয়তো শাশুড়ি যখন আসে তখন শাশুড়ি বলেন যে তুমি আমাকে দেখিয়ে দিয়ে যাও কি কি করতে হবে। আমি হয়তো খুবই ভালো অ্যাকচুয়ালি এইভাবে হেল্পটা পাওয়া। আরো শুনবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা অলরেডি জমে গেছে। আপনারা যদি আমাদের সাথে আড্ডা দিতে চান তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। হ্যাঁ, আপনি বলছিলেন এই যে মানে যদি জয়েন্ট ফ্যামিলি হয় তাহলে কিন্তু একটা বড় ধরনের সুবিধা আছে, তাই না? সব প্রেশারগুলো একজনের কাছে চলে আসে না। সো বলেন, আপনি যেটা বলছিলেন তখন শেষ করতে পারেন। এটা তো একটা মানে যৌথ পরিবারের একটা সবচেয়ে বড় সুবিধা। আমরা যেরকম যৌথ পরিবারে থাকার ফলে যেটা হয়, আমার শাশুড়ি যেহেতু জব করেন, শ্বশুর জব করতেন, তো ওনারা ওই এখনো জব করছেন, তো যেটাতে হয় যে মানে ওনারা কিন্তু ওই জায়গাটা বোঝেন। আবার আমার মাও একজন ওয়ার্কিং লেডি ছিলেন, তো এখন আমার মা বাবা সাথে থাকেন, আমার সাথে থাকেন। তো মানে আমার মা কিন্তু এই যে এখন আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া আসা, ওই জায়গাটা কিন্তু আমার ওই দায়িত্বটা নিতে হচ্ছে না, মা কিন্তু করছেন এটা। হ্যাঁ, বড় একটা রেসপন্সিবিলিটি। সেটা যেমন আবার ধরেন হচ্ছে মাসের বাজার করা, হ্যাঁ সেটা যেরকম হয়তো আমি আমার হাজবেন্ড একসাথে করছি, কিন্তু আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমার হাজবেন্ড লাগে না, ওগুলা কিন্তু আমার হাজবেন্ড একা একা করছে। আবার সংসারে যে দায়িত্বগুলো মনে হচ্ছে যে এগুলো আমার হাজবেন্ড করতে পারে,
সেগুলো কিন্তু সে একাই করছে। আবার কোথাও ঘুরতে যাওয়া, হয়তো ঘুরতে যাচ্ছি সেটার প্ল্যান করছি, সেটার একটা পোর্শন আমার হাজবেন্ড করছে, একটা পোর্শন কিন্তু আমি করছি। আমাদেরটা আমি করি প্ল্যানটা। হ্যাঁ, আমার হাজবেন্ড আমাকে বলে এই সব আমি পারবো না, আমি শুধু যাব, নিয়ে যাব, বাকি অন্য সব কাজ ঠিক আছে, কিন্তু কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো, কিভাবে যাব, কে যাচ্ছে, সব প্ল্যান আপনি করেন। আমি আচ্ছা ঠিক আছে আমি করবো। আমাদের আবার এটা সুবিধা। আবার এই যে বাচ্চা হওয়ার পরে যেটা হচ্ছে, বাচ্চা যতটুকু ঘরে সামলায় ঠিক আছে, বাহিরে গেলে বাচ্চা কিন্তু একদম সম্পূর্ণ বাবার দায়িত্বে। বাহ, এটা কিন্তু জোশ। এটা জোশ কেন? আমরা তো নারীরা কি করি, একটু ফিটফাট হয়ে শাড়ি টাড়ি সাজগোজ একটু হালকা, তো বাচ্চা সামলাবো না, শাড়ি সামলাবো। তো এই জায়গাগুলোতে আসলে মানে হাজবেন্ডও অনেক সাপোর্টিভ আমার, তো সাপোর্টিভ জন্যই কিন্তু আমি হয়তো এই মিলেমিশে থাকা, দায়িত্ব ভাগ করে নেওয়াটা সুবিধা হয় আর কি। একদম। আবার মানে আমার যেমন বাবা থাকেন, বাবা যেমন হচ্ছে আমার মেয়ের ঘুমের দায়িত্বটা, হ্যাঁ দুপুরে ঘুমাবে নাতনি, সেই দায়িত্বটা কিন্তু আমার বাবার। হ্যাঁ, তো এরকম আর কি আমাদের বাসার ছোট ছোট কাজগুলো আমরা ভাগ করে নিই। আপু হচ্ছে প্রপার এক্সাম্পল। হ্যাঁ, দায়িত্ব ভাগ করে দাও, হ্যাঁ, যে কে কোনটা করছে, কে কোনটা করবে। তো এই জায়গাগুলো শুধু বাড়িতে নয়, মানে এখন যেরকম একটা ম্যানেজারিয়াল রোলে আছে, ম্যানেজারিয়াল রোলের কিন্তু একটা ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে কিভাবে আপনি আপনার কাজটা আপনি নিজে করবেন, ঠিক আছে, বাট সবাইকে দিয়ে করিয়ে নিয়ে সেটা কম্পাইল করবেন। দ্যাট ইজ দ্য রোল। তো হয় না যে যখন আমরা হয়তো একটা প্রোগ্রাম নামাই, হ্যাঁ একটা হয়তো বড় একটা ইভেন্ট নামাচ্ছি কোনো একটা বড় একটা জায়গাতে, তখন দায়িত্বগুলো কিন্তু ভাগ করে দিতে হয় যে তুমি ইনভাইটেশনের দায়িত্ব থাকবে, তুমি জিনিসগুলো অর্গানাইজিং এর দায়িত্বে থাকবে, তুমি ফুডের দায়িত্বে থাকবে, তুমি হয়তো গেস্ট ওয়েলকামিং এর দায়িত্বে থাকবে, তুমি প্রপার ট্রান্সপোর্টেশনটা তুমি দেখবে। হয়তো আরেকজন থাকবে যে হয়তো ফুল জিনিসটার মিডিয়া কভারেজটা দেখবে। সো একটা জিনিস যদি আমি সবকিছু যদি একা দেখতে চাইতাম তাহলে কিন্তু আমি ইট ইজ নট পসিবল, মানে হযবরল হয়ে যেত। তো ওই প্রত্যেকটা জিনিস যখন আপনি ভাগ করে দিবেন, ঠিক সেই কোঅর্ডিনেটরটাকে যখন আপনি জিজ্ঞাসা করবেন এটা আপডেট কি, তখন কিন্তু আপনি একটা সামারাইজ একটা ভিউ পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এতে হয় কি কাজটা খুব দ্রুত উঠে আসে। তো ওই কাজ ভাগ করে দিতে পারাটাই কিন্তু একটা ম্যানেজারের দায়িত্ব। এটা অনেক বড় দায়িত্ব। আই নো, আমিও মানে এরকম আমার হাজবেন্ড মাঝে মাঝে আমাকে বলে তুমি তো মানে কি সুন্দর করে ভাগ করে দিয়ে দিলা, নিজে কতটুকু করতেছো। না, ওগুলো যে আবার প্রত্যেকজনকে জিজ্ঞেস করে করে যে আপডেট কি কতগুলো মানুষের সাথে কন্টাক্ট করতে হচ্ছে, তাই না? বাসায় থাকলেও তো আমাকে জানতে হচ্ছে যে এখন এখানে কি হচ্ছে, আমাকে জানাও। সেগুলো তো কম্পাইল হচ্ছে সবগুলো, ওটা অনেক বড় দায়িত্ব। যেমন এই যে অনেক সময় হয় যে আমাদের শুক্র শনিবার বন্ধ থাকে ইউজুয়ালি, তো দেখা গেলো শনিবার আমি অফিস করছি হয়তো কোনো কারণে, তখন শনিবারের কাজগুলো কিন্তু বাসার এলোমেলো হয়ে যায়। তখন হয়তো আমি বাসাতে অফিস থেকে ইনস্ট্রাকশন দিচ্ছি, আচ্ছা বাচ্চা কিন্তু 3:30টার মধ্যে রেডি করতে হবে, রেডি করে কিন্তু তুমি নাচের স্কুলে বাচ্চাকে নিয়ে যাও, হ্যাঁ আমি কিন্তু ওই দিক থেকে এসে পরে ওকে পিক করবো। হ্যাঁ, তো এই জিনিসগুলো অর্গানাইজ করা, তখন দেখা যাচ্ছে যে ওই আমার হাজবেন্ড হয়তো বুঝতে পারছে না যে ওকে নিতে হবে, হয়তো বলে দিলাম, তখন কিন্তু সে ঠিকই কিন্তু নিয়ে যাচ্ছে, কন্টিনিউ করছে, তারপর ওখান থেকে হয়তো আনার সময় আমি নিয়ে আসছি কিংবা একসাথে আসছি, এরকম হয়। কিন্তু এটা বলে দিতে হয়। হ্যাঁ, বাট বলে দিলে কিন্তু আপনি দেখবেন যে কাজটা নিজের উপর লোডটা আসলো না, আবার কাজটাও হলো। এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। আমি আপুর কাছে আসি যে আপু যা বলছে যে বলে দিতে হয়, মানে আপনি একা যদি সব দায়িত্ব নিয়ে ফেলেন তাহলে যে একটু আগে যেটা বললাম জগা খিচুড়ির একটা সম্ভাবনা থেকে যায়, হবে। এক্স্যাক্টলি। আপনি যেমন বিজনেস স্টার্ট করেছেন, হ্যাঁ একদম একা তো সব করতে পারেননি, তাই না? হেল্প তো লেগেছে। একটু শুনতে চাই কিভাবে আপনি আস্তে আস্তে স্টার্ট করেছেন। আমার যেটা শুরুটা ছিল এমন যে আমার বেবিগুলো যখন হয়েছে আমি তো তখন আম্মুর কাছে ছিলাম, তো দেখা যাচ্ছে আমার মেইন সাপোর্ট সিস্টেম কিন্তু আম্মু, তো মানে ধরতে গেলে প্রাণ শক্তি যাকে বলা যায় আর কি। তো আম্মু আব্বু প্লাস আমার পুরো পরিবারের সাপোর্টে কিন্তু আমি বিজনেসটা শুরু করতে পেরেছি। প্লাস আমার শ্বশুর বাড়ির মানুষজন, হাজবেন্ড, ওরাও কখনো কোনো কিছুতে না করেন। ইভেন আমার বিয়ের আগে আব্বু বলে দিয়েছিল যে আমার মেয়ে কিন্তু পিএইচডি করা পর্যন্ত কোনো শব্দ চলবে না। হ্যাঁ, তো এই জন্য দেখা গেছে যে মানে নর্মালি বেবি হওয়ার কারণে আমি আর পিএইচডি করতে যেতে পারিনি, যদিও ইচ্ছা ছিল। তো ইনশাল্লাহ ভবিষ্যতে সুযোগ আসলে করে ফেলবো। আর এখন আপাতত তখন দেখা গিয়েছে যে আমাদের যখন বিজনেসটা শুরু করেছিলাম আমি, তখন আমার ফ্যামিলির ফুল সাপোর্ট ছিল। তখন দেখা যাচ্ছে আম্মুর কাছে বেবিদেরকে রেখে আমি প্রোডাক্ট সোর্সিং এ বের হয়ে যেতাম, তারপরে ওদেরকে খাওয়ানো, এই বিভিন্ন দায়িত্বগুলো দেখা গেছে যে আপু যেরকম
যেরকম বলেছেন এক একজন এক একটা দায়িত্ব মেনটেন করতোই, কারণ আমি কোথাও যাব দেখা গেছে কখনো ভাইয়া আমার সাথে গেল, কখনো আমার হাজবেন্ড গেল, যে একা কি অনেক দূরে যেতে হচ্ছে আমাকে সেই সাপোর্টটা দিল। আবার ইমার্জেন্সি একটা ডেলিভারি, এরকম অনেক ইমার্জেন্সি ডেলিভারি এমন হয়েছে যে ডেলিভারি ম্যান আসেনি কিন্তু আমার প্রোডাক্টটা দিতেই হবে, তখন আমার মেইন সাপোর্টটাই দিয়েছে আমার বড় ভাইয়া, তারপর কখনো দেখা গেছে আব্বু, কখনো আমার হাজবেন্ড। এই যে ওদের এই সাপোর্টটা, এটা কিন্তু আমার জন্য বিশাল বড় একটা মানে ব্যাপার। ধরতে গেলে আমি যখন আমার খাবারের প্রোডাক্টগুলো কিন্তু ডে টু ডে ডেলিভারি দিতে হয়, হ্যাঁ, তখন অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায় যে বৃষ্টি শুরু হয়ে গেল বা কোনো কারণে ডেলিভারি ম্যানের সাইকেল বা বাইকে কোনো প্রবলেম হলো, তখন এই সময়টাতে যে কিভাবে কি করব, তখন যদি দেখা যাচ্ছে আমি আমার বাসার কাছে কোথাও ডেলিভারি দিচ্ছি, তখন দেখা যাচ্ছে উপরে মানে ভাবি আছে, ভাবির কাছে বেবিদেরকে রেখে আমি দিয়ে আসলাম। তো ওভারঅল দেখা যাচ্ছে ফুল ফ্যামিলি সবাই যখন দায়িত্বগুলো এই যে সাপোর্ট হিসাবে মেনটেন করেছে, এটা কিন্তু আমার জন্য একটা ফলপ্রসূ মানে আমার উদ্যোগে বয়ে এনেছে, কারণ আমি না হলে কিন্তু এত দূর আসতে পারতাম না। কারণ আমার এমবিলি দেখা যাচ্ছে অলরেডি 6 বছর রানিং, তারপরে বিশুদ্ধতা ট্রিপটা অলরেডি 5 বছর রানিং, এমনি এমনি কিন্তু না। হ্যাঁ, মানে এই যে আপনি পরপর আরেকটা বিজনেস স্টার্ট করতে পেরেছেন, এটা কিন্তু আসলে একা হলে সম্ভব না, একদম হতো না, মানে 1 বছরের মধ্যে আসলে করতে পারতেন না। সবাই আসলে সবার দায়িত্ব ভাগ করে নিতে হয়, সেটাই। আমরা যখন ছোট ছিলাম তখনও দেখবেন আমাদেরকে এটাই শেখানো হতো যে আচ্ছা ডিনার করেছো, প্লেটটা কিচেনে রেখে আসো বা ধুয়ে রাখো, ঠিক আছে। এটা কিন্তু ছোটবেলা থেকে যদি আমরা শিখাতে পারি, আমরা নিজেরাও বাচ্চাদেরকে শিখাতে পারি। অনেকেই আছে হয়তো চিন্তা করেন যে বাচ্চা মানুষ কি শিখবে, হ্যাঁ মানে কি করবে, কি পরে বয়স আছে, ওই বয়সটা কিন্তু চলে যায়। আপনি একমত কিনা বলেন? অবশ্যই একমত। আমরা যারা মফস্বল থেকে উঠে এসেছি, আমাদের বাড়িতে কিন্তু একদম স্ট্রিক্ট নিয়ম ছিল। হ্যাঁ, আমরা যখন ক্লাস 5-6-এ পড়ি তখন থেকে ঘরের কাপড় গুছানো, মানে সারাদিনে যে কাপড়গুলো ধোয়া হয় সেই কাপড় গোছানোর দায়িত্ব কিন্তু বাড়ির মেয়েটার থাকে। তারপরে ঘরটা গোছানো, ছুটির দিনে হয়তো একটু সবজি কাটা, হ্যাঁ ওই যে ওগুলা কিন্তু আমাদের ইউনিভার্সিটি লেভেলে এসে কাজে লেগেছে যখন রান্না করে খেতাম। আমি যখন ক্লাস 8-9-এ উঠলাম তখন আমার মনে আছে যে সকালের চাটা আমি করতাম। হ্যাঁ, তো ওই যে চাটা শিখে গেলাম। তারপর যখন এসএসসি পরীক্ষার পরে যে ছুটিটা হলো তখন আমি থাকতাম হচ্ছে আমার মামার বাড়িতে, মামির সাথে বসে বসে আমি রুটি বেলা শিখলাম। রুটি বেলা শিখলাম, ও রুটিটা কিন্তু গোলও হলো। হ্যাঁ, এবং এখন কিন্তু আমাকে এগুলো কোনো কিছু শিখাতে হয়নি। তো এই জিনিসগুলো কিন্তু ওই ফ্যামিলি থেকে ওই ছোট ছোট টুকিটাকি একটু ভাতটা নামানো, একটু একটা তরকারি করা, একটা ভাজি করা, একটা রুটি করা, ওই সময় কিন্তু শিখে গেছে এবং এটার জন্য কিন্তু এডিশনাল কোনো লোড নিতে হয়নি। যার কারণে যখন বিশ্ববিদ্যালয়ের হলে আসলাম, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রীতিলতা হলে থাকতাম, তো ওখানে মেয়েদের রান্না করে খাওয়ার সুযোগ ছিল। তো রান্না করে যখন খেতাম তখন মনে হয়নি যে কোনো কিছু পারি না কিংবা একা থাকছি খাওয়ার অসুবিধা হচ্ছে, এটা কখনোই মনে হয় না। থাকে না যে অনেকে কান্না করে যে আমি কি করব একা একা। আমার সংসারে এসেও কিন্তু কখনো কোনো অসুবিধা হয়নি। আমার মেয়ে এখন 4 বছর প্লাস বয়স, আমি যখন মানে অন্য সব দিন হয়তো সুযোগ হয় না, শুক্রবার দিন যখন বিছানা গোছাই ও তো উঠে পড়ে আমার সাথে, তখন দেখা যায় ও আমাকে হেল্প করে যে মা আমি এটা তাহলে ভিতরে রাখছি, মশারিটা গুছাচ্ছি, কাঁথাটা রাখছি। আমি হ্যাঁ করো। তারপর ও দেখে যে আমরা তো যেহেতু দিনের বেলার সময় পাই না, আমরা বাসাতে একটা আছে যে রাতের বেলা আমার বাচ্চা যেহেতু খেলাধুলা করে, রাতে আমরা সব কিছু গুছিয়ে পরিপাটি করে হয়তো ঘরটা একবার একটু ঝাড়ু দিয়ে তারপরে হয়তো আমরা ঘুমাতে যাই। তো আমার মেয়ে কিন্তু এই অভ্যাসটা পেয়েছে। ও যখনই দেখে যে রাতে আমরা ঘুমাতে যাচ্ছি তখন ও কি করে, ওই কোথাকার জিনিস, ওর খেলনাগুলো কোথায় রাখার দরকার, কোন জিনিসটা ও বের করছে, এগুলো কিন্তু নিজেই গুছিয়ে রাখে। তো এই অভ্যাসটা যদি আমরা ছেলে মেয়ে নির্বিশেষে বাচ্চাদের মধ্যে দিতে পারি, ওটা কিন্তু দেখবেন একসময় নিজের লোডও কমে, বারবার বলতে হয় না, তাই না? মানে একবার শিখিয়ে দিলে দেখা গেছে যে ওরা ইজিলি বুঝে যায়। আমার যে ছোট ছোট বেবি ওরা যে মানে মাত্র নার্সারিতে ভর্তি করেছি, ওরা দুইজনেই কিন্তু দেখা গেছে দুইজন না, ওদের 11 মাসে বড় ছোট, ওরা দুইজন মানে পরপর, মানে বড় হচ্ছে মেয়ে, তারপর হচ্ছে ছোট। আমি হচ্ছে দুইজনকে একসাথে দিয়ে দিয়েছি, কারণ একজনকে ক্লাসে রেখে আরেকজনকে মানে কোলে করে বসে রাখা খুবই টাফ। এই জন্য আমি বলি দুইজনই আমি বলি বাবা দুইজনে একই ক্লাসে থাকো, আমি ওয়েট করবো, তারপর তোমাদেরকে নিয়ে দেখা গেছে যে এইভাবে পসিবল না। তো ওরা দুইজনই খুব মানে আমাকে খুবই হেল্প করে সবকিছুতে, খালি আম্মু এটা করে দেই, আম্মু ওটা করে দেই। তো আমি দেখা গেছে যে মানে যেটা সে করতে চায় খুবই আগ্রহী, আমি মানে যেটা খুব বেশি সমস্যা হবে না আমি করতে দেই। যেমন ফিল্টার থেকে পানি ঢালা, সে জগটা নিয়ে দিল, পানিটা পুরোপুরি বলে কি আম্মু পানি জগে ভরে গেছে, তখন আমি টেবিলে নিয়ে রাখলাম। হ্যাঁ,
তারপরে ধরেন এই যে টাইডি আপ করে রাখা টয়েস, তারপর বিছানা সে ঝাড় দিবে, প্রতিদিন দেখে যে হ্যাঁ বাবা তো বিছানা রেডি করে দিয়েছে, হ্যাঁ কোনোদিন আমি রেডি করে দিচ্ছি, তো ওদের কথা হচ্ছে আমরাও রেডি করব। তো দেখা যাচ্ছে সে ঘুমানোর আগে সে নিজের জাম্মু আজকে আমি বিছানাটা রেডি করেছি আসো, তো এরকম। তো এই জিনিসগুলো আসলেই মানে ছোটবেলা থেকে যখন আমরা শিখিয়ে ফেলি তখন খুব ভালো হয়। এক্স্যাক্টলি। আমরা আরো আড্ডা দিব, আড্ডা অনেক বেশি জমে গেছে, আমার খুব ভালো লাগছে। একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে, নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আড্ডা অলরেডি জমে গেছে, আড্ডা অনেক 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 মানে কি বলবো, অনেকক্ষণ আড্ডা হয়ে গেছে, অনেক কথা হয়ে গেছে, আরও কথা বলার আছে। কিন্তু তার মধ্যে আমাদের কাছে, আমাদের সাথে যেহেতু একজন সঙ্গীত শিল্পী আছেন, আমরা গানে চলে যাব। চলে যায় একটা ছোট্ট করে গান। ওকে, রবীন্দ্রসঙ্গীত করি। হ্যাঁ হ্যাঁ, এটা তো সবার ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত। হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, সংসারে সব কাজ ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে, লহ আমার জীবন ঘিরে, সংসারে সব কাজ ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। বাহ, চমৎকার চমৎকার। মানে আপনি বললেন তো অনেক দেরিতে শুরু করেছেন, কিন্তু ভালোই করছেন। ছায়ানটে তো অবশ্যই এক্সাম দিয়েই ঢুকতে হয়, ভালো না হলে ওরা নিত না, তাই না? হ্যাঁ, ওখানে তো কিছু ক্রাইটেরিয়া থাকে, বাট ছায়ানট শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বলবো যে ওরা মানে একটু অন্যরকম ভাবে শেখায়, একদম প্রতিটা স্টেপ ধরে ধরে, প্রতিটা লাইন ধরে ধরে, প্রতিটা উচ্চারণ ধরে ধরে, ওদের মানে শিক্ষা ব্যবস্থা অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এটা খুবই ভালো। আমার নিজেরও অনেক ইচ্ছে ছিল, কিন্তু সময় ম্যানেজ করাটা একটা কঠিন বিষয়, অনেক কঠিন। জুমে আমাদের একদম কিউট কিউট বন্ধুরা জয়েন করে ফেলেছেন। কেমন আছেন আপনারা সবাই? আমাকে হ্যাঁ, বাহ, চমৎকার চমৎকার। আজকে তো রাশিদা আপুর ব্যাকগ্রাউন্ডটা ভালোই লাগছে। এতদিন আমাদেরকে বাইরে নিয়ে যায়নি, আজকে একটু বাইরে নিয়ে এসেছে আমাদের। রাশিদা আপু, হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি, গুড মর্নিং। গুড মর্নিং টু ইউ। আজকে অনেকদিন পরে আমিও আমার মানে কানাডাতে সোনালী সকাল দেখতে পাচ্ছি। আচ্ছা, সবাইকে অফুরন্ত শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল সবার জন্য। থ্যাংক ইউ আপু। এই যে আমাদের আজকের টপিকটা দেখেন, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা যে দায়িত্বগুলো নিজে নিয়ে অনেক সময় লোড করে ফেলি নিজেকে, এবং শেষে দেখা যায় দায়িত্ব ঠিক আছে 5-6টা নিয়ে নিচ্ছি, কিন্তু ঠিকভাবে কোনো না কোনো একটা ডেলিভারি দিতে পারছি না, তাই না? সো আপনার কাছ থেকে একটু শুনতে চাই আপনার ভাবনাটা। আপনার তো মানে ছেলে মেয়ে আছে, রাইট? সো ওদেরকে, আমরা ওটা নিয়েই কথা বলছিলাম যে ছোটবেলা থেকে আসলে দায়িত্ব নিতে শেখানো উচিত। আপনার ভাবনাটা একটু শুনতে চাই। জি, ধন্যবাদ সবাইকে। আসলে খুবই একটা মানে কি বলবো, একটা জরুরি একটা বিষয় নিয়ে আলাপ হয়েছে। আমরা যারা পার করে এসেছি তাদের জন্য ভালো, যারা আমাদের নিউ জেনারেশন তারা এটা থেকে অনেক কিছু শিখতে পারবে। এবং আমি নিজেও এই অনুষ্ঠানটা থেকে অনেকের মুখের অনেক রকম কথা শুনে অনেক কিছু কিন্তু আমি এখনো শিখছি এবং চেষ্টা করছি যে এইভাবে করলে বোধহয় ভালো হতো। হ্যাঁ, সেই প্রসঙ্গে আমি যখন বাংলাদেশে ছিলাম, ছেলেমেয়েরা ছোট ছোট ছিল, তখন আসলেই আমারও ছোট ছোট কাজগুলো ভাগ করা ছিল। মেয়ে নাচের গান ছিল, নাচের ক্লাস ছিল, গানের ক্লাস ছিল, ছেলেরও আবৃত্তি ছিল, কোরআন তেলাওয়াত ছিল। তো এগুলো ভাগ করতে গেলে আসলে সত্যি কথা বলতে ছেলেমেয়েরা কিন্তু আমার উপরে অনেক বছর খুব রাগ ছিল, কারণ তখন থেকে আমি যখন ধানমন্ডিতে ছিলাম, কাজের লোক যতই ছিল ওদের উপরে আমার ডেজ এবং ওয়ার্ক খুব ভাগ করা ছিল। বাহ, যেমন
হ্যাঁ, তখন থেকে, যার জন্য ওরা অনেকদিন আমার উপর খুব ক্ষোভ ছিল, খুব রাগ ছিল এখানে এসেও। কিন্তু যখন এখানে এসে দেখেছে এই দেশের সাথে অ্যাডজাস্ট করতে, যে তখন সবাই আমাকে মানে ওরা তখন আমাকে অ্যাপ্রিসিয়েট করে বলছে, ও আম্মু তুমি এত আগে থেকে কি করে বুঝলা যে এরকম সম্মুখীন হতে হবে। আসলে এই কথাটা আসলে আমি আমার আব্বার বাসায় যখন ছিলাম, তখন আমার ফুপুরা যখন ঢাকায় আসতো, তখন আমার আম্মাকে দেখতাম যে অনেক কাজগুলো তখন থেকে ভাগ করে দেয়। রান্না দিত এক ফুপুকে, আরেক চাচাকে দিত আরেক দায়িত্ব, এইভাবে। তো আমার বাসাতে সেটা ছিল না। আমার ছেলে মেয়েকে যেমন সপ্তাহে একদিন, কাজের লোক যতই থাকুক সপ্তাহে একদিন তারা কাপড় ধুবে, যার যার কাপড়। সপ্তাহে একদিন বাথরুম ধুবে, হ্যাঁ, সপ্তাহে একদিন তারা ঘর গুছাবে এবং বাইরে গোছারি করবে। আমার ছেলে একটু সোজা ছিল, ওকে নিয়ে অনেক ঝামেলা হইতো, কিন্তু আমি এগুলা করিয়েছি। বাহ, তো চমৎকার, এই এটা খুব প্রসঙ্গে ভালো। এখন যেমন ভাগ করলে যে কতটা অনেক উপকার। হ্যাঁ, এই কাজগুলা যদি তখন থেকে করে দেয়, যে একজন আয়রন করা একজন করবে, আয়রন কাপড়গুলো একজন আয়রন করবে, কাজের লোক যতই থাকুক, এটা একদম আমার মনে হয় সত্যি বাচ্চারা কথা। তখন থেকেই ইন্ডিপেন্ডেন্ট হয়ে শিখে, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, যে একদিনের জন্য হলো এই কাজগুলো আমাকে করতে হবে। বা সে নিজেও কিন্তু তখন কাজের লোককেও চালাতে শিখে, একদম তাকেও তো সত্যি জানতে হবে কথা। কিভাবে চালাতে হয়। থ্যাংক ইউ এটা আপা, খুবই মানে ভালো খুব ছিল ভালো এই কাজ আপনাকে। করেছেন, এবং আমরা নিজেরা আরো অনেক কিছু শিখেছি আপনার কাছ থেকে। আচ্ছা, আজকে সামান্তাকে পেয়েছি আমি। সামান্তা, আনমিউট করো। আপু আজকে আমি তোমাকে একটা দায়িত্ব দিব। কি দায়িত্ব বলো? আজকে তো দিবস, আমি 3টা চিঠি পেয়েছি, তো তুমি তাদেরকে মেনশন করে দেবে। আমি বলবো, তুমি তাদেরকে মেনশন করে দিবে। প্রতিদিন তো টপিক নিয়ে আমি অনেক কথা বলি, আজকে একটু মেনশন নিয়ে কথা বলি। আজকে যেহেতু চিঠি দিবস, আমি ভেবেছিলাম ও, চিঠি দিবস। আজকে চিঠির টপিক নিয়ে কথা হবে, কিন্তু আমার আফসোস হয়নি। যাই হোক, আমি একটু বলি। আমার ফ্রেন্ড সামিরা আমাকে প্রত্যেক বছর চিঠি দেয়, ও নিজে হাতে করে আমাকে চিঠি দেয়। তারপরে এই বছর আমি আমার একটা বড় বোন আফরোজার কাছ থেকে চিঠি পেয়েছি। তারপরে তোমার আমার একটা ক্লাসমেট আফিয়ার কাছ থেকে খুব সুন্দর করে চিঠি পেয়েছি, ছন্দ ছন্দ করে দিয়েছে। তারপরে আমি আরেকটা কথা বলি, আমি তো সাহিত্য চর্চা করি, লেখালেখি করি। তো ওইখানে আমার একটা পছন্দের আবৃত্তিকার, আমি আবৃত্তি অনেক শুনি। আমার আবৃত্তিকার আমাকে খুব সুন্দর করে একটা চিঠি লিখেছে। আমি ভাবতেও পারিনি আমাকে এত সুন্দর করে বাহ, একটা চিঠি লিখবে। আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। তো তুমি সবার নামটা একটু বলে দিই, তুমি সবাইকে একটু মেনশন সবাইকে তুমি মেনশন করো, তুমি যে বলবা সবাই এটা শুনবে। ভালো হবে আপু, তুমি মেনশন করে দিলে ভালো হবে। আচ্ছা, কি কি নাম? ফার্স্ট হচ্ছে সামিরা, তারপর হচ্ছে আফরোজা আপু, তারপর হচ্ছে আফিয়া, আর হচ্ছে মাসুদ ভাইয়া। আচ্ছা, সামিরা, আফরোজা আপু, আফিয়া এবং মাসুদ ভাইয়া, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সামান্তাকে চিঠি পাঠিয়েছেন এবং কবিতা, রাইট, কবিতাও পাঠিয়েছে না? বাহ, চমৎকার। আপনাদেরকে সামান্তা নিজে থেকে থ্যাঙ্কস দিল এবং আমাকে মেনশন করতে বললো। সো অনেক অনেক ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ সামান্তা, থ্যাংক ইউ সো মাচ। রেবেকা আপা, হ্যাঁ, এখন তুমি মিউট করে ফেলতে পারো। হ্যাঁ, থ্যাংক ইউ। রেবেকা আপা, এই যে আজকের টপিকটা কিন্তু একটু ভিন্ন, বাট অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, দায়িত্ব ভাগ করে নেওয়া। আমি অনেক সময় দেখেছি, কোভিডের সময় দেখেছি, মানে হাউস ওয়াইফ যিনি, তার উপরে অনেক অনেক হাউস ওয়াইফের উপরে অনেক প্রেশার থাকতো। ওরা বাসায় আছে ঠিকই, সবাই যে বাসায় আছে, দেখা যেত কিছুক্ষণ পর পর এটা রান্না হচ্ছে, ওটা রান্না হচ্ছে, এটা করছে, ওটা করছে, তার কোনো রেস্ট নেই। এরকম আমার পরিচিত অনেকেই আছে, আমি দেখেছি, আপনিও নিশ্চয়ই দেখেছেন, তাই না? সো আপনার কি মনে হয় অ্যাকচুয়ালি এরকম এই ব্যাপারগুলো চেঞ্জ হওয়া উচিত কিনা? শুভ সন্ধ্যা, ধন্যবাদ। শোনা যাচ্ছে? হ্যাঁ, নাদিয়া? শুনতে পাচ্ছি। আসলে এই জিনিসগুলো চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই, কারণ আমাদেরই দায়িত্ব এগুলো আমাদেরকেই করতে হবে। হ্যাঁ, তো যে যে মেয়ে, আমাদের দায়িত্ব কি, বাচ্চারা কি খাবে, হাজবেন্ড কি খাবে, পরিবারের আর সদস্যরা কি খাবে। তবে হ্যাঁ, আমার একটা জিনিস মানে খুব ভালো হয়, সেটা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড গুলো আল্লাহর রহমতে এ পর্যন্ত যতগুলো আছে সব ভালো। তাদেরকে যে দায়িত্ব দিই তারা সুন্দর গুছিয়ে রাখে। তো আমি এই জিনিসটা শিখেছি আমার মার কাছ থেকে,
হুম হুম আমার আম্মা করতো কি যে আগে থেকে 1 সপ্তাহের প্ল্যান বা 3 দিনের প্ল্যান 4 দিনের প্ল্যান করে রাখছে। তো ওইভাবেই আমাদেরকে শিখিয়েছে। আর বাহ আমি আমার বাচ্চাদেরকে মোটামুটি সবই শিখিয়েছি যে 2 ছেলে, তোমরা তোমাদের কাজ নিজেরা করে এই নিবা। জিনিসটা খুবই খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ আপা, থ্যাংক ইউ সো মাচ। আসলে এইভাবেই শেখাতে হয়, তাই না? যেমন রাশিদা আপু বলেছেন ওনার সন্তানদের ওখানে গিয়ে আর কোনো কষ্ট হচ্ছে না, ঝামেলা হচ্ছে না। আরো অনেকেই আছে, আড্ডা হবে একটা বিরতির পরে। নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা তো চলছে এবং জুমে আমাদের অনেক বন্ধুরা জয়েন করে ফেলেছেন। আপনারা যারা জুমে জয়েন হয়ে আমাদের সাথে আড্ডা দিতে চান তাড়াতাড়ি জয়েন করে ফেলুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আরেকটা কথা বলতে চাই, অনেক নারী আছেন আমাদেরকে দেখছেন এবং চান আমাদের সাথে কানেক্ট হতে। দুভাবে কানেক্ট হওয়া যায়, একটা তো একদম সবসময় আপনারা কানেকশনে থাকতে পারেন, আরেকটা হচ্ছে এখানে জুমে জয়েন হতে পারেন। ফেসবুকে আমাদের নেক্সাস লেডিস ক্লাব নামে একটা গ্রুপ আছে যেখানে এখন আমরা 40,000 মেম্বার্স, 40,000 মেম্বার্সের একদম একটা বড় গ্রুপ। সো ওখানে আপনারা সবাইকে পাবেন। এখানে যাদেরকে দেখছেন তারা তো আছে, বিভিন্ন নারীরাই আছেন, শুধুমাত্র নারীরাই জয়েন করতে পারবেন। সো দেরি না করে ওখানেও তাড়াতাড়ি জয়েন হয়ে যান, তাহলে অনেকটুকু আপডেটেড থাকবেন। সো আমি আবারও একটু চলে যাই জুমে। নেলি আপা, ওই যে ওখানে আমি আমাকে দেখছি, এটা কে? আচ্ছা, নেলি আপা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। তানিয়া আপা, আচ্ছা আপনি আমাকে দেখাচ্ছিলেন, আপনার সাথে কথা বলতে আসছি। হ্যাঁ, কেমন আছেন নেলি আপা, বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? খুবই ভালো আছি। আজকের তো টপিকটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এজন্য আরো বেশি ভালো লাগছে। সো আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আপনার ভাবনাটা কি, যে দায়িত্ব ভাগ করে নিলে সব কিছু কি প্রপার হয়? যেমন আপু বলছিলেন যে কোনো দায়িত্ব অ্যাকচুয়ালি আলাদা আলাদা করে কাউকে দিয়ে দিলে তখন খুব সুন্দরভাবে পালন করা হয়। একটু শুনতে চাই। হ্যাঁ, আসলে ধন্যবাদ সবাইকে। আসলে দায়িত্বটা কিন্তু আলাদা আলাদা ভাগ করে দিলেই কিন্তু ওই কাজটা কিন্তু সুন্দর হয় এবং বিশৃঙ্খল হয় না। হ্যাঁ, যে কোনো অনুষ্ঠান বলেন, ঘরের বেলায় যখন বলেন, নিজের দায়িত্বটা নিজে পালন করলে, তারপর অন্যান্য সদস্যদের, নিজের বাচ্চাদের বা ওদের দায়িত্ব ওরা যদি ঠিক মতো পালন করে, হুম হুম, বা বড়রা আমরা আমাদের মতো আমাদের গুলো করলাম, বাচ্চাদের গুলো বাচ্চারা করলো, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর শৃঙ্খলা থাকে, একদম কোনো বিশৃঙ্খলা হয় না, সুন্দর করে পালন করা যায় এই জিনিসটা। যে কোনো কোনো অনুষ্ঠানেও যদি আমরা নিজের দায়িত্বটা নিজেরা নিয়ে নেই সুন্দর করে, তাহলে হয়তো কোনো বিশৃঙ্খলা হবে না। একদম সত্যি কথা বলেছেন। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। হাসিনা আপা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিভাবে দায়িত্ব ভাগ করে দেন একটু শুনি। অনেক ধন্যবাদ। দায়িত্ব কথাটাই তো অনেক গুরুত্বপূর্ণ আপু। হ্যাঁ, এটা হচ্ছে মনে হয় যে ওই যে চাকরিতে যাওয়ার কারণে অনেক ছোটবেলা থেকেই বাচ্চাদের মধ্যে কিছুটা দায়িত্ববোধ ছিল। তার মধ্যে আমি হচ্ছে আজকে আমার বাচ্চাদের দায়িত্ববোধের কথা কিছু বলি। যেমন চাকরি করার কারণেই না দেখা গেছে হাসিব আর মনীষার মধ্যে বেশি ঝগড়া হইতো, বুঝছো? সবকিছু নিয়ে, মানে বড়টা আর ছোটটা, আর মেজোটা না মধ্যখানে মানে ঢাল হয়ে দাঁড়াতো, এরকম একটা অবস্থা। তো মেজোটা হচ্ছে দেখা গেছে অনেক কিছু কন্ট্রোল করে ওই হাসিবকে রেডি করে স্কুলে নিয়ে যাওয়া, ওর বই খাতাগুলো একটু গুছানো, ইয়ে করা, এরকম। তো তিনজন তো একসাথেই যাইতো। তার মধ্যে আমি বিশেষ করে বলবো যে ওরা যখন 6 থেকে মনে হয় 7-এ উঠছে, তখন থেকে হচ্ছে ওদের কাপড় চোপড় গুলি ধোয়া, ওদের নিজের কাজগুলি করা। কিন্তু এর আগ পর্যন্ত না আমি মনে হয় সবকিছু করতাম। আর আমারও একটু প্রবলেম আছে কি জানো সুচি ভাই, মানে একটা জিনিস কেউ করতেছে ওসিডি প্রবলেম সবারই। পরিষ্কার হচ্ছে না, বুঝছো? গুছানোর পরও দেখা গেছে কি একটু টান টান করা লাগবে। হ্যাঁ, এই প্রবলেমটা ছিল আমাদের, এর জন্য অনেক কিছু আমার মন মতো হইতো না। তো আচ্ছা, এটা যখন ছেড়ে দেওয়া হয়তো, যখন যার যার ভাগে চলে গেছে, তখন কিন্তু ঠিকই আসলে দেখতে দেখতে ওইটা ঠিক হয়ে গেছে যে না ও পারতেছে। হুম, যেমন এখন ঠিকই কিন্তু তিনজনের দায়িত্বগুলো তিনজন পালন করতেছে। আর এখন আমি সবচেয়ে বেশি অবাক হই যে মনীষার বাসায় যেদিন আমি শুনি যে 3-4 জন মানুষ আসছে, আমি এখনো বসে চুপ করে ঠান্ডা মাথায় ভাবতে থাকি যে মেয়েটা হচ্ছে বাসায় আসলে ওর বাবাকে বলতো আব্বু এক গ্লাস পানি দেও না, কাঁথার ভিতর শুয়ে আছে মনে করো কোনো একটা কারণে,
ওর বাবা গ্লাস দিয়ে পানি নিয়ে আসতো বা আমি দিতাম। ওই মেয়েটা এখন 4 জন গেস্ট, ওরা 2 জন 6 জন, কিংবা 4 জন আসলে ওরা 2 জন 8 জন, কিভাবে যে সে ওই রান্না ম্যানেজ করতেছে আমি নিজেই ভাবলে অবাক হয়ে যাই। তো দায়িত্বটা আবার কিছুটা হচ্ছে কি, যখন কারো ঘাড়ে, ওই যে বলে না ঘাড়ে পড়লে দায়িত্ব এমনি ঠিক হয়ে যায়, মানে এরকম তখন না আমার একটু কষ্ট লাগে, আবার অবাকও লাগে যে এতগুলো মানুষের কাজ কিভাবে করতেছে আমার এই সেই ছোট মেয়েটা, মানে অবাক লাগে ভাবতে। আমার মেজো মেয়েটাও ঠিক হয়ে যাবে, তার ভার্সিটিতে তার দায়িত্বগুলো নিজেই কিন্তু পালন করতেছে। শুনি যে ওখানে থিসিস আসলে করতে অনেক গেছে, সময় হয়ে যায়। কিনে নিয়ে আসছে। হ্যাঁ, Thank আমি না you, অবাক thank হয়ে you. যাই যে আসলে ওরা বড় হয়েছে, ওদের দায়িত্বগুলো ওরা পালন করতে পারতেছে আল্লাহর রহমতে। থ্যাংক ইউ আপা, এই আর থ্যাংক কি। ইউ সো মাচ। এখন একটু স্টুডিওতে আপুদের কাছে চলে আসি। এই যে আপু বললেন যে কিভাবে যেন পালন করছে, আমাদের ঘাড়ে চলে আসলে হয়ে যায়, এটা কি আপনি বিশ্বাস করেন যে ঘাড়ে চলে বিশ্বাস আসলে করি। কিন্তু কারণ আমিও এরকম ছিলাম, আমার আম্মুর আদরের, মানে সব মা বাবার কাছেই তো মেয়েরা দেখা গেছে আদরের, আমাদেরকে ছোটবেলা থেকে টুকটাক শিখিয়েছে, কিন্তু এই যে ধরে রান্না করা, ধরে সবকিছু করা, যেমন এই যে কোভিড-19 সময়, মানে যদিও এটা খুবই হাস্যকর, মানে আমি তো তখন মুরগিও কাটতে পারি না, তারপরে পেঁয়াজ রসুন আমি এখনো ছিলতে পারি পারি না। না। হ্যাঁ, তো আমারও একই কন্ডিশন। তো আমাকে দেখা যাচ্ছে আম্মু এসে মুরগি কেটে দিল, বা দেখা যাচ্ছে ব্যাঙ কাটতে পেঁয়াজ পারি। এসে কুচি করে দিল। তো এই জিনিসগুলো দেখা যাচ্ছে যখন ঘাড়ে এসে প্রেশার পড়ছে, যখন কোভিড ছিল তখন কিন্তু কেউ বাসায় এলাও না, হেল্পিং হ্যান্ডও নাই। এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ আর 2 পিচ্ছি, তো ওরা তো খুবই ছোট। পরে আমি দেখা যাচ্ছে ও কিছু পারে না, আমিও কিছু পারি না, তো 2 জন বেবিদেরকে ঘুম পাড়িয়ে একজন আদা ছিলছি, একজন রসুন ছিলছি। মানে এই মোমেন্টগুলো যেমন অভুলনীয়, তেমন মজার, তেমন আবার কষ্টের। মানে তখন মনে হচ্ছিল এত কষ্ট কেন, যে আদা ছিলা, রসুন ছিলা, এগুলো ছাড়া কি মানুষের খাবার হয় না, খাওয়া যায় না? তো মানে অনেক কোভিড দেখা গেছে অনেক কিছু আমাদেরকে শিখিয়েছে। এই যে দায়িত্ব ভাগ করে নেওয়াটা, দেখা গেছে যে হাজবেন্ড আসতে পরে সে একটু এটা করলো, আমি এটা করলাম, দেখা যাচ্ছে আমি ডিশ ওয়াশ করলাম, সে ক্লথগুলো ধুয়ে দিল। এই যে এই সাপোর্টগুলো না পেলে তো ওই 6 মাস দেখা যাচ্ছে আমি শেষ, মানে কারণ আমি তো এগুলো করতে, এই জন্য মনে হয়েছে আর কি ঘাড়ে এসে প্রেশার পড়লে মানুষ ডিশও ওয়াশ করতে পারে। ওই যে তখন যেটা বলছিলাম আর কি, যে আপুর কাছে আসি, যে এরকম আসলে অনেক নারীকে দেখেছি, বেশিরভাগ যারা হয়তো হাউসওয়াইফ, তাদের উপর যে পরিমাণ লোড গেছে ওই সময়টাতে ভয়ঙ্কর, মানে এমনিতে তো 24/7 হচ্ছে তাদের অফিস। আমাদের যাও একটা কাজ করে যাওয়ার পরে হয়তো একটু রেস্ট পাচ্ছি, কিন্তু ওনাদের সকাল থেকে যে শুরু হচ্ছে, কোনো শুক্রবার নাই, কোনো শনিবার নাই। কিন্তু অপুর দায়িত্বটা ভাগ করতে পারলে, আমি 2টা এক্সাম্পল দিই, একটা অফিসিয়াল একটা এক্সাম্পল দিই। যদি আমরা প্রপারলি দায়িত্বটা ভাগ করতে পারি তাহলে কিন্তু আমি আমার ওই মানে বাড়তি টাইমটুকু পাবো। যেমন প্রত্যেকটা জবে একটা পর্যায়ে আসার পর আপনি কিন্তু আপনার একটা সাকসেসর তৈরি করতে হবে। টিমে যদি আপনি সাকসেসর তৈরি করতে না পারেন, যে আপনার রিপ্লেসমেন্টে যে কাজ করতে পারবে না, তাহলে আপনি কিন্তু একটা ছুটিতে দিয়েও কিন্তু শান্তি পাবেন না। হ্যাঁ, তো একটা এক্সাম্পল দিই। আমি যখন আমার এই কারেন্ট অর্গানাইজেশনে জয়েন করি, তখন আমার একটা বড় একটা ইভেন্ট লঞ্চ হচ্ছিল, প্রোগ্রাম হচ্ছিল। তো মোটামুটি প্রোগ্রামের আগের দিন রাতে আমরা সব কিছু ডিজাইন থেকে শুরু করে ইভেন্ট ম্যানেজমেন্ট সব কিছু তো গুছানোই ছিল, হোটেল গেস্টরা কিভাবে আসবে সব ঠিকঠাক করা ছিল। তারপরেও আমরা রাতে কি করলাম, একটা ইন্টার টিম একটা মিটিং করলাম। এটা শুনবো আরেকটা ব্রেকের পর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা অনেক জমে গেছে, এখনো সময় আছে, তাড়াতাড়ি জুমে জয়েন হয়ে আমাদের সাথে আড্ডা দিন। একেবারে শেষের দিকে জয়েন হলে কিন্তু একদম কথা বলা যায় না। তো আমি চলে যাই আবার আপুর কাছে। আপু বলছিলেন এই যে আপনাদের অফিসের কোনো একটা প্রোগ্রামের ইভেন্টের কথা বলছিলাম। তো বিষয়টা হলো যে আমরা ইভেন্ট তো পরের দিন, তো মোটামুটি সব কাজ গুছানো, ইনভিটেশন দেওয়া, হোটেল অর্গানাইজ করা, ফুড এভরিথিং রেডি। বাট তারপরেও একটা প্রিপারেশন মিটিং, যেটা হ্যাঁ, যে কালকে কে কোন দায়িত্বে থাকছে, সে সেটা প্রপারলি পালন করছে কিনা, টিমে বুঝায় দেওয়া যে আমার গাড়ি কোনটা কোথায় যাবে, কোন গেস্টদেরকে আনবে, গেস্টকে রিসিভ করবে, ফুডের দায়িত্বে কে থাকবে, তারপরে গেস্টদেরকে সিট অর্গানাইজ করে কোথায় কোথায় বসানো, প্যানেল অফ এক্সপার্টসরা যারা বসবেন তারা কিভাবে বসবেন, এই জন্য এভরিথিং আমরা মিটিংটা করলাম। আমি তো জানি যে আমি তো থাকছি সকাল থেকে, কোনো সমস্যা হবে না। তো দেখেন মিটিংটার ইম্পর্টেন্সটা হচ্ছে যে কাজটা ডিস্ট্রিবিউট করা। পরের দিন সকালে আমার একটা খুব আর্জেন্ট কাজ পড়ে গেল। আর্জেন্ট কাজ পড়ে গেল মিনস হচ্ছে ওই প্রোগ্রামেরই একজনকে নিয়ে আমার মানে একটা মিটিংয়ে অ্যাটেন্ড করতে হলো একটা জায়গাতে, এবং ওখানে যে আমার প্রোগ্রাম শুরু হবে সকাল মানে দুপুর 1টা থেকে, আমি ঠিক 12টা পর্যন্ত আটকা পড়ে গেলাম।
তো তখন 12টা পর্যন্ত আটকা পড়লো। আমার তো একটা টেনশন হচ্ছে যে আমি এই প্রোগ্রামটা অর্গানাইজ করছি। তো তারপরে যাই হোক 12টা 12:30 পরে আমরা যখন আসলাম তখন এসে দেখলাম যে দ্য টিম আই হ্যাভ ডিস্ট্রিবিউটেড অল দ্য ওয়ার্কস, দে আর ডুইং ভেরি গুড। প্রত্যেকে যখন তার জায়গা থেকে রেসপন্সিবিলিটিটা প্রপারলি পালন করছে তখন দেখা গেল যে আমার প্রোগ্রাম কিন্তু আমার জন্য থেমে নাই। তখন আমার মনে হলো দিস ইজ মাই সাকসেস, যে আমার কাজগুলো আমি এমনভাবে ডিস্ট্রিবিউট করতে পেরেছি যে আমি না থাকাতেও একটা জিনিসও কিন্তু ঠেকে নেই একদম। তো ওই প্রপারলি দায়িত্ব ভাগ করাটা ইম্পর্টেন্ট। এটা তো বললাম একটা অফিসিয়াল একটা মানে এক্সপিরিয়েন্স। পার্সোনালি আমার ছোট 2 বোন বিয়ের আগে থেকে আমার সাথে থাকতো। আচ্ছা। তো একজনকে বিয়ে দিলাম হচ্ছে মানে ওরা 2010 থেকে আমার সাথে থাকতো, একজনের বিয়ে দিলাম 2019-এ, আর একজনের বিয়ে দিলাম 2023-এ। 2টা বোনের বিয়ে কিন্তু আমার বাসা থেকে হলো। তো আমার বাসা থেকে হওয়া মিন্স কিন্তু এটা না যে সব কাজ আমি নিজে হাতে করেছি, বাট দ্য থিং ইজ হয়তো ডেকোরেশনের কি দায়িত্ব হবে, ফুডের কি দায়িত্ব হবে, এটা হয়তো আমার জামাইকে আমি বুঝাই দিয়েছি। বিয়ের কেনাকাটা হয়তো টুকিটাকি যেগুলো লাগবে সেটা আমার বোনেরা 2জন মিলে করেছে। মেইন যে শপিং, গোল্ড, শাড়ি এগুলোতে হয়তো আমরা থেকেছি। বাড়িতে আত্মীয় স্বজন আসবে, তাদের 3 বেলা করে কি খাওয়া দাওয়া হবে সেটা কিন্তু আমি আগে থেকেই ফিক্স করেছি, এবং যাকে রান্নার জন্য এনেছি তাকে কিন্তু বলা আছে যে আমাকে যেন প্রতি বেলায় ঢুকতে না হয়, আপনি এটা করবেন এগুলো করা। তাতে হয়েছে কি আত্মীয় স্বজন এসেছে, তাদের মতো থেকেছে, কে কোথায় ঘুমাবে ঠিক করেছি, বেলায় বেলায় রান্না হয়েছে, খাওয়া দাওয়া দেওয়া হয়েছে। হয়তো বলেছি মামি তুমি কিন্তু এই খাবারগুলো দিবা, মা তুমি কিন্তু এই দায়িত্বটা থাকবা, এগুলো বের করে দিবা। পরে দেখা গেছে যে একদম প্রপার ওয়েতে বিয়ে উঠে গেছে, মানে কিন্তু কারো উপর কোনো লোড পড়েনি। এক্স্যাক্টলি, এটাই উচিত অ্যাকচুয়ালি। মানে এইভাবে আসলে ভাগ করে দিলে বা ভাগ করে নিলে মানে অনেক কিছু খুব সুন্দরভাবে স্মুথ ভাবে হয়। যেমন আপনি অফিসের কাজটা দেখেন, অফিসের ইভেন্টটা, সো এইভাবে আসলে আমাদের সবারই দায়িত্ব পালন করা উচিত, অথবা রেসপন্সিবিলিটি গুলো ভাগ করে দেওয়া উচিত। আমি এখন আবারও জুমে চলে যাই। মিষ্টি আপা। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো, আপনাকে দেখে আরো ভালো আছি। বাহ, চমৎকার। আচ্ছা, আপনি কিভাবে দায়িত্ব ভাগ করে দেন একটু ছোট্ট করে শুনবো, অনেকেই আছে, সবার সাথে কথা বলবো। হ্যাঁ আপু, শোনা যাচ্ছে কি? হ্যাঁ শুনতে পাচ্ছি, একদম ক্লিয়ার। আপু, আমার ছোট্ট একটা পরিবার, 4 মেম্বারসে। আমি খুব এই দায়িত্বটা সিস্টেমেটিক ভাবে ভাগ করে দিই। আমি আমার হাজবেন্ড, আমি লিডার মানি, তারপরে তার একটা দায়িত্ব থাকবে, আমার দায়িত্ব, আমার বড় মেয়ে, বেবি, ওরা টিনেজার, ওদেরকে আমি প্রত্যেকে, যেমন আমি রান্না টান্না করে রাখি, আমি বলি মা তোমরা খাবারগুলো খাও, বা কোথাও গেলাম বউ আসবে, ওদের 2 মেয়েকে 2 ভাগে ভাগ করে দিই। এভাবে সবকিছু, বা আমি যদি না থাকি বড় মেয়ের দায়িত্ব ছোট মেয়েকে দেখা, চুলটা বেঁধে দাও স্কুলে যাওয়ার সময়। তো এইভাবে দায়িত্ব ভাগ করে নিতেই হবে। আজকাল মডার্ন যুগে প্রত্যেকে স্মার্ট, সবাই সবার দায়িত্ব পালন করে। এইটাই বলতে চাই যে আমরা তো খরচ খাই, আমি যদি নাও থাকি যাতে আমার মেয়েরা ওদের সিস্টেম মতো চলতে পারে, আমি সেই ট্রেনিং গুলো প্রতিনিয়ত দিই। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। মরিয়ম আপা। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ নাদিয়া, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আপনার কাছ থেকে একটু শুনতে চাই, মানে সাজেশন নিতে চাই, আইডিয়া নিতে চাই, বলেন কিভাবে দায়িত্ব ভাগ করা উচিত? হ্যাঁ, দায়িত্ব একটা জরুরি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। ঘরে, অফিস, আদালতে, এমনকি দেশ, সমাজ, সব জায়গায় দায়িত্ব ভাগ করে নিতে হবে। কাজের দায়িত্ব আমরা মানে ঘরের দায়িত্ব আমরা পরিবারের সবাই ভাগ করে নিতে পারি। অফিসে, আদালতে, অফিসে আমি দেখেছি আমাদের তো জব ডেসক্রিপশন থাকতোই, সবার আলাদা আলাদা কাজ বন্টন করা। সেইভাবে আমাদের সমাজে এবং দেশে যেখানে আছি আমরা দায়িত্ব ভাগ করে নিতে হবে, তাহলে সবকিছু সহজ হয়, সমাধান করতে কষ্ট হয় না। একটা সময় দেখা যায় যে ওই দায়িত্ব ভাগ করে দেওয়ার ফলেই কাজটা সম্পূর্ণ হয়েছে, সুন্দরভাবে সমাধান হয়েছে, না হলে কঠিন হয়। একদম। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। তানিয়া আপা, অনেক দিন পরে পেলাম তানিয়া আপাকে। হ্যাঁ আপা, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি কিন্তু আমার ভয়েস শুনছি, মানে টিভি, কার বাসায় টিভি চলছে, টিভি একটু মিউট করে ফেলতে হবে। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কেমন আছেন সবাই? অনেকদিন পর জয়েন করলাম। স্টুডিওতে যারা আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আর আমার জুমের বন্ধুদেরকে অনেকদিন পর দেখতে পেয়ে আমার এত ভালো লাগছে।
আমার এই 3 মাস আমার বোন ছিল, বড় বোন এসেছিল দেশের বাইরে থেকে, তাকে সময় দিতে গিয়ে আমি আসলে এখানে জয়েন করতে পারিনি। আরো আমার অন্যান্য কাজও ছিল, মানে আমি ছোটখাটো কিছু অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি, সেইগুলা নিয়েও ব্যস্ত ছিলাম। কিন্তু আমার মনটা কিন্তু এখানেই পড়েছিল যে আমার জুমের বন্ধুরা কি করছে, প্রতিদিন কিভাবে জুম হচ্ছে, সবকিছু আমি আবার খোঁজ খবর থেকেই নিতাম যে কে কেমন আছে, সবাই আমার কথা কি একটু হলেও মনে রেখেছে, আমি খোঁজ দিতাম। তো খুব ভালো লাগে। আর আজকের যে টপিক, কাজ ভাগাভাগি করে নেওয়া, দায়িত্ব বন্টন করে নেওয়া, তো সেটা আসলে সংসার থেকে শুরু হয়, পরিবার থেকে, তারপর আমরা সেটা স্কুলে ভাগ করে কাজ করি, অফিস লাইফে অফিসে ভাগ করি, আমাদের যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমরা সবাই কাজ ভাগ করে নেই। যেমন আমার যখন পার্লার ছিল, আমার পার্লারে 15-20 জনের মতো মেয়ে ছিল, কিন্তু আমি কোনোদিন বসে থাকি নাই যে আমি ওনার হিসাবে যে আমি বসে থাকবো চেয়ারে, আমি সেটা কখনো করি নাই। আমি প্রতিদিন ওদের সাথে আমিও কাজ করতাম, কখনো মনে করতাম না যে আমি চেয়ারে বসে থাকবো আর ওরা কাজ করবে। সেম বাসায়ও আমার যদি মানে আমার হেল্পিং হ্যান্ড যখন কাজ করে, আমি ওর সাথে কাজ করি, যেন ও মনে না করে যে আমার বাসার ম্যাডাম বসে আছে আর আমি একা কাজ করছি। এই সেম জিনিসটা আমিও করি। এবং আমার ছেলেও আমার সাথে সহযোগিতা করে কাজে, সবাই আমরা কাজ ভাগ করে নিয়ে, এটা আমার কাছে খুবই ভালো লাগে। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। সোনিয়া আপা, শুভ সন্ধ্যা কইরানি। শুভ সন্ধ্যা আপা। আচ্ছা, আপনার কাছ থেকে একটু শুনি, আপনার এই যখন অর্ডারগুলো আসে, হ্যাঁ, মানে সবচেয়ে বড় কাজটা তো আপনাকেই করতে হয়, পাশাপাশি ধরেন হেল্পিং হ্যান্ড ছাড়াও ফ্যামিলির কেউ কি আপনাকে হেল্প করে কিনা, দায়িত্ব কিছুটা নেয় কিনা? খুবই ভরাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে আমার ফ্যামিলির কেউ দায়িত্ব নেয় না, বরঞ্চ নিষেধ করে। আমার হেল্পিং হ্যান্ডটাই বেশি কাজ করে। আচ্ছা। আর আমি ওদেরকে দেখিয়ে দেই এটাই আমার কাজ, আমি স্লিপ লিখি, এটা আমার মেইন কাজ। আর আমি আজকে বলতে চাচ্ছিলাম যে আমার সংসার, যেটা আমার সংসার সেটা নিয়ে আমি কিছু বলবো। যেমন আমরা দুই যা, আমি যখন শ্বশুর বাড়িতে যাই তখন আমরা কাজ ভাগাভাগি করে নিই। যেমন আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, ওর বর অফিসে যায়, আমার ছোট দেবর অফিসে যায়, ও সকালবেলা নাস্তা তৈরি করে, আমি 10টা-11টা পর্যন্ত ঘুমাই। দুপুরবেলা ও আমার পেঁয়াজ কেটে দেয়, ও ঘুমায়, আমি দুপুরে রান্না করি, তারপর ওকে ডাকিও খায়। খুবই সুন্দর। এই যে আমি ওকে বলি অনেক সুন্দর কিউট দেখতে, আমি বলি যে আমি রান্না করি, তুমি তো অনেক কিউট দেখতে, মানে আগুনে যেও না তাহলে বার্ন হয়ে যাবে, আমি রান্নাটা করি। না না, এই সিস্টেমটা অনেক সুন্দর করেছেন আপনারা, যে এইভাবেও ভাগ করা যায়। হ্যাঁ, কেউ মন খারাপ করলো না। থ্যাংক ইউ সোনিয়া আপা, থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে আপনার কথা শুনে। তিন্নি আপা। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। আপনার কাছ থেকে একটু শুনি কিভাবে দায়িত্ব ভাগ করেন। আমার তো আপু একদম টাইম টু টাইম আগের দিনই প্ল্যান করা থাকে যে বাসায় কি করব, মানে সকালবেলা থেকে শুরু হয়, একদম আপনার ভাইয়াকে লাঞ্চ দেওয়া থেকে শুরু করে নিজের লাঞ্চ নেওয়া, তারপর হচ্ছে নাস্তা করা, আমার গুলু মানে হচ্ছে আমার বাচ্চা, ওকে গুলু বলি, ও নিজে খেলে ওই কিভাবে রাখবে, ওর খেলনাগুলো সবকিছুই প্ল্যান মোতাবেক থাকে। এবং অফিস থেকে আসা, এসে ড্রেস চেঞ্জ করা, সবকিছুই এক একটা দায়িত্ব থাকে। যেমন আমার বাচ্চারও দায়িত্ব আছে, ও খেলে ওর খেলনা ও নিজেই রেখে দেয়। সো এগুলো সবকিছুই দায়িত্ব আমি ছোটবেলা থেকেও শিখেছি যে আমার বাসায় সবাই যার যার কাজ শেষে করে, যার যার দায়িত্ব শেষে নেয়। তো অফিস বাসা সব জায়গায় এভাবেই মেনটেন করছে, এবং আমার বাচ্চাও কিন্তু আমার সাথে শিখছে এগুলো। চমৎকার, আসলে মাকে দেখে অনেক কিছু শিখে বাচ্চারা, তাই না? থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। নার্গিস আপা। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। বলেন কি বলি? ওয়ালাইকুম আসসালাম আপা। হ্যাঁ, শুনতে চাই আপনার কাছ থেকে। বলেন, ফ্যামিলি মেম্বারদেরকে কিভাবে আপনি দায়িত্ব ভাগ করে দেন? ওদের কথা বলি প্রথমে, তারপরে হচ্ছে আমি একটা কবিতা পড়বো, আমার এখন লেখা এই মুহূর্তে। তাহলে তো একটা ব্রেকের তো সময় হয়ে গেল, এক্ষুনি লেখা এই মুহূর্তে বড় কবিতা হলে হবে না, কবিতা ডিরেক্ট শুরু করে দেন ছোট্ট করে। আচ্ছা,
পরিবারের তো সবাই সবার দায়িত্বে অবশ্যই আছে, যেহেতু আমরা পরিবারে এখন 3 জন, তার 3 জনের কাজ সবার ভাগাভাগি, তবে বেশিরভাগ কাজটা আমাকেই করতে হয়, কারণ সবাই চোট্টামি করে আমি করবে। আচ্ছা, এখন কবিতাটা ছোট্ট করে পড়ে ফেলেন, আবৃত্তি করে ফেলেন। হ্যাঁ। দায়িত্ব ভাগ, কার দায়িত্ব নিব? বাবা মার, বোন ভাইয়ের, সংসার, নাকি স্বামী সন্তান, অফিস পাড়ার? আজ আমরা যে যেখানে আছি সবাই সবার জায়গায় দায়িত্ববান। অসহায় আজ জায়গাগুলো এলোমেলো, ছড়ানো ছিটানো, গুছানো যেন হতে চাই সবাই, তবুও না পারি গুছাতে ভালোবাসায়। অনেক কথা, অনেক দিন, বছর, মাস পেরিয়ে বড় হয়ে গেছি আমরা। আজ এখন এই বেলায় মনে পড়ে অনেক তো দায়িত্ব ছিল আমার, অনেক ভালোবাসা জলে ভিজে যেতে দিয়েছি, অনেক ভালোবাসার অবহেলায়। তবে পিছু টান বাড়ে এগিয়ে তখন দায়িত্ববান আমি সবখানে, অত্যন্ত গোপন ভালোবাসায় আঘাত হানি, পরম নির্মম নির্লজ্জ। বাহ, এক্ষুনি লিখেছেন, এত প্রতিভা, চমৎকার চমৎকার। একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডার একদম শেষ পার্টে আছি। এখনও আমাদের অলরেডি কয়েকজন মনে হয় চলে গেছে, অথবা নেটওয়ার্ক ইস্যু। ওবায়দা আপা আছে, ওবায়দা আপার সাথে একটু আড্ডা দিয়ে আসি। ওবায়দা আপা। কি বলবো, আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? বিষয়টা সম্পর্কে যদি বলতে যাই তো বলি, আমার দায়িত্ব ভাগ আসলে আমরা তো লোক সংখ্যা কম, আমাদের দায়িত্ব ভাগ আমরা নিজেরাই করে নিয়েছি, ভাগ করে দিতে হয় না। আমার হাজবেন্ড যেমন সকালে আমি রান্না বান্না করে টেবিলে রেডি করে রাখি, ওর বাটিগুলাতে শুধু খাবার আমি তুলে দেই, বাকি আর যে একজন নাস্তা কি খাবে, কোনটা খাবে, কি খাবে কিছুই বলে দিতে হয় না। ডিমও সিদ্ধ করে রাখি, গুয়া সিদ্ধ করে দেয়, ও ছিলে খায়। আর অফিসের যে দায়িত্ব আমাদের কর্তৃপক্ষই ভাগ করে দেয়, সেখানে যদি অফিসেও আমার মানে ডেস্কের লোক সংখ্যা কম, লাইব্রেরি তো লাইব্রেরিতে লোক সংখ্যা কম, সেখানে আমি যেই কাজটা আমাকে দেওয়া হয় কর্তৃপক্ষ বুঝে যে এটা আমি পারবো, এটা অন্যের দ্বারা হবে না। এখন অন্যের যদি হেল্প লাগে সেটা আমি বেশিরভাগই নিজে করার চেষ্টা করি। আমারও একটু খুঁতখুঁতি আছে হাসিনাপার মতো, যে আমি সবার আছে কারণ নষ্ট করলে তখন আমারই হবে, ফলটা আমার, কাজে আমার ওই সুন্দর কাজটা আমি নিজেই করবো, এটা আমার একটা মানে চমৎকার চমৎকার। ভাগাভাগি। আচ্ছা, মশারি যদি টাঙাতে হয় কে টাঙায়? আমার হাজবেন্ড টাঙায়, আমি জীবনে টাঙাইনি। আমার ওই যে বিয়ের পরে অনেকবার অপারেশন হয়েছে, তো অপারেশনের সময় তখন আমি চাই উঠতাম না যে মশারি টাঙানোর জন্য, যদি পড়ে যাই তখন আমার ভাগ্নিরা করে দিত। যখন আমার হাজবেন্ড ভাগ্নিরা থাকতো, কেউ থাকতো না, তখন আমার হাজবেন্ডই লাগায়, অভ্যাস হয়ে গেছে, আমি আর এই কাজ করি না। যেদিন থাকে না ও সেদিন আমার ভাগ্নি এসে লাগায় দেয়। বাহ, চমৎকার, থ্যাংক ইউ আপা। সুরাইয়া আপা, অনেকদিন পরে সুরাইয়া আপাকে পেলাম, তানিয়া আপাকে, সুরাইয়া আপাকে আজকে মানে কি হলো, আজকে অনেকদিন পর পাচ্ছি। বলেন সুরাইয়া আপা, কেমন আছেন? আসসালামু আলাইকুম আপা, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি খুব ভালো আছি আপা। আপনার কাছ থেকে একটু শুনি, দায়িত্ব ভাগ করে দিতে হয়েছে না ওবায়দা আপার মতো নিজেরাই ভাগ করে নিয়েছেন? দায়িত্ব আসলে ছোট বাচ্চার, আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই সবসময় ভাগ করে কাজ করি। আমার হাজবেন্ড তো ফ্যাক্টরিতে কাজ করতো, তারপরও সে সকালবেলা উঠে সে তার কাজগুলা সে করে যেত। আর সে এমনি আমার গুছানো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। যেমন আমি বাসায় না থাকলেও দেখা যেত সে, আমি বেড়াইতে চলে গেছি, সে ওই বুয়াকে দিয়ে তার আমার ঘর দর গুছিয়ে রাখা, এগুলো সে করতো। আর বাচ্চাদের ছোটবেলায় মোটামুটি শিখাইছি, কিন্তু এখন তারা ওভাবে আসলে করে না, যেটা সত্যি কথা। আমার ছেলেটা করে, কিন্তু আমার মেয়ে একেবারেই করে না বলতে গেলে। তাকে এখনো আমাকে এক গ্লাস পানি ঢেলে দিতে হয়। মেয়ে শুনছে না তো? না, সেটা তার সুবিধা আপু। আমি যখন বিয়ের আগে কোনো কাজ করি নাই, পরে আমি ঢাকায় এসে আমি খুব কষ্ট পাইছি, সেটা নিয়ে আমি আমার আম্মাকে অনেকটা করতাম যে আমাকে কেন কাজ করতে বলা হয়। সে মানিকগঞ্জে থাকে, কিন্তু সে কোনো কাজ করতে পারে না। সে খাওয়ার ভয়েতে, রান্নার ভয়েতে সে প্রতিদিনই প্রায় ঢাকায় চলে আসে। রান্না করতে, থালা প্লেট ধুতে হবে, এই ভয়তে সে ঢাকায় চলে আসে। তবে দায়িত্বটা ভালো একটা জিনিস,
আমি মনে করি প্রত্যেকে আসলে যদি দায়িত্ব নেয় তাহলে একজনের উপরে এই চাপটা পড়ে না। যেমন আমার এখন অনেক সময় বিরক্ত হয় যে আসলে একা একা এত কাজ করাটা খুবই কষ্টকর হয়ে যায়। কাজগুলো যে খুব কঠিন তা তো হেল্পিং হ্যান্ড আছে, আর গরমকালে আরো বেশি কষ্ট। থ্যাংক ইউ সুরাইয়া আপা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যেটা বলছিলাম মশারি নিয়ে, হ্যাঁ এখন আমরা একেবারে মানে শেষের দিকে আছি, তারপরেও একটু জানতে চাই ছোটবেলা থেকে কি দেখেছেন, মানে মশারি টাঙানোর ব্যাপারটা? হ্যাঁ, বাবাই টাঙিয়েছে না মা টাঙিয়েছে? আব্বু। আমি একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, মানে জাস্ট ছোট্ট করে। মাঝে কিছুদিন আগে আমার হাজবেন্ডের অফিসের একটা কাজে দেশের বাইরে যেতে হয়েছিল, তো চায়না যাচ্ছিল। তো ওর প্রথম দিন ফ্লাইট টিকিট সবকিছু কনফার্ম হয়েছে, আমাকে বললো যে লং ট্যুর ছিল 15-16 দিনের আর কি। তো আমার মন খুব খারাপ হলো। তো আমার হাজবেন্ড বলছে তুমি কি খুব মনটা খারাপ করলে, আমি এতদিন থাকবো না? আমি না আসলে ওই জন্য না, মশারিটা কে টাঙাবে? আমার হাজবেন্ড খুব ডিপ্রেসড হয়ে গেল যে এটা কোনো কথা, আমার যা মিস করছে সেটা না, হ্যাঁ মানে মশারি টাঙানো নিয়ে মানে তুমি এত কনসার্ন। টাঙিয়ে রাখবা, খুবই ইরিটেটিং ব্যাপার মশারি টাঙানো, তাই না? আমার এমনও হতো যে আমি যদি একা থাকি তাহলে আমি মশার কামড় খেতে রাজি, তারপরে মশারি টাঙাবো না। মানে আমার হাজবেন্ডের এই কষ্টটা করতে হতো, কিন্তু এখন হচ্ছে আমি নেট লাগিয়ে ফেলেছি। এটা একটা রিলিফ, অনেক বড় রিলিফ যে কারো কোনো কষ্ট হচ্ছে না, মশারি টাঙানোর কোনো ঝামেলা নেই। আমাদের আড্ডা আসলে অনেক জমে গেছে, অনেক সুন্দর হয়েছে, সবাই খুব সুন্দর সুন্দর কথা বলেছে। এবং ওই যে আমি সবসময় যেটা বলি, আমি ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখি। যেমন মরিয়ম আপা এত সুন্দর করে বলেছেন, ওবায়দা আপা খুব ভালো লাগে। এবং একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, অফিসের কাজে যখন দায়িত্ব ভাগ করা হয় তখন কিন্তু জেনেই দেয় এই কাজটা সেই পারবে, তাকেই দিবে, তাই না? এইভাবে আসলে চলো। থ্যাংক ইউ সো মাচ আপুরা, অনেক অনেক ভালো লেগেছে। আর অনেকের সাথে এখন আর দেখা হচ্ছে না, মনে হয় নেটওয়ার্কের প্রবলেম। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লেগেছে এবং খুব সুন্দর আড্ডা হয়েছে। আপনাকে ভালো লেগেছে। আমরা গান শুনতে শুনতে কিন্তু বাড়ি যাব। হ্যাঁ, মানে আমাদের সাথে সঙ্গীত শিল্পী থাকলে যা হয় আমরা ছাড় দেই না একেবারে। খুব সুন্দর করে একটা বড় করে একটা গান শুনবো, আমি বিদায় নিয়ে আসি, তারপর আমরা গান শুনতে শুনতে যাব। ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের আশ, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলি শোভন, সকলি নবীন, সকলি বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোছনা কুসুম কোমল, সকলি আমার মতো। তারা কেবলি হাসে, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা